আমাকে ছেড়ে দাও, আমার ছেলে এসেছে, আমাকে যেতে দাও, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। তোকে ছেড়ে দেব? তোর ছেলে এসেছে তোকে দেখতে, ছেলের সাথে তো খুব গল্প করবি, আর আমার কি হবে? সন্ধ্যা তখন 7:30। অন্ধকারের বুক চিরে সামনে এগিয়ে চলেছে কুশল। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কুশলের হাতে একটা ব্যাগ ছাড়া আর কিছুই নেই। এই হালকা বৃষ্টিতে ভিজেই সে গ্রামের দিকে এগোতে লাগলো। দূর, কি যে একটা অবস্থা! এই গ্রামের ওপর আমার এই জন্যই রাগ ধরে। সন্ধে হতে না হতেই মনে হয় যেন গভীর রাত নেমে এসেছে। আশেপাশে কোনো বাড়িঘর তো নেই, একটা মানুষও দেখা যাচ্ছে না। কুশল গ্রামের ছেলে হলেও বেশ কয়েক বছর ধরে শহর থেকে পড়াশোনা করে। বছরে বা 2 বছরে একবারের বেশি তার গ্রামে আসা হয় না। কোনো এক অজানা কারণে তার মা তাকে এই গ্রামে আসতে দিতে চান না। তবে এবার মায়ের অসুস্থতার কথা শুনে মায়ের সেই বারণ না মেনেই গ্রামে চলে এসেছে কুশল। আচমকাই নুপুরের শব্দে গা শিউরে উঠল কুশলের। নুপুরের আওয়াজটা কেমন যেন চেনা, খুব পরিচিত। কাঁপা কাঁপা শরীরে পেছনে তাকাতেই দেখল কেউ নেই। তো স্পষ্ট শুনতে পেলাম আমার ঠিক পেছনে কেউ একজন হাঁটছিল। নুপুরের শব্দটা তো আমি ভুল শুনিনি, কিন্তু কোথায় গেল? কাউকে তো দেখতেও পাচ্ছি না। দূর, মনে হয় আমার মনের ভুল। নিজের মনকে বুঝিয়ে কুশল আবারও সামনে এগিয়ে যেতে লাগলো, কিন্তু এবার আবারও সেই একই পরিচিত নুপুরের শব্দ। কুশল আবারও চমকে পেছনে ঘুরে তাকায়। আমি বারবার এই নুপুরের শব্দটা কেন শুনতে পাচ্ছি, অথচ পেছনে তো কাউকে দেখতে পাচ্ছি না? এভাবে দাঁড়িয়ে থাকলেও চলবে না, আমাকে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছতে হবে। কুশল এবার দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা হয়। তার পিছনে সেই নুপুরের শব্দ অবিরাম বাজতে থাকলেও আর এক মুহূর্তের জন্য কুশল পেছনে ফিরে তাকালো না। কিছুক্ষণ পরেই একটা ঘাট বাঁধানো পুকুরের পাড়ে এসে কুশলের পা যেন থমকে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে পুকুরের দিকে তাকালো সে। পুকুরের জলের বুকে বৃষ্টির ফোঁটা পড়ায় এক অদ্ভুত মায়াবী দৃশ্য তৈরি হয়েছে। কুশলের চোখ দিয়ে অজান্তেই গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। সে ধীরে ধীরে এগিয়ে গেল ঘাটের দিকে। হাতের ব্যাগটা ঘাটের উপর রেখে সে নিজেও সেখানে বসে পড়ল। তোর কথা খুব মনে পড়ছে রে দিদি। তুই কি এখনো এখানেই আছিস? আমার কথা কি শুনতে পাচ্ছিস, নাকি আমাকে দেখতে পাচ্ছিস? তোর সাথে কথা বলতে বড্ড ইচ্ছে করে রে, তোর গল্প শুনতে ইচ্ছে করে। তুই কি এক ঘরের জন্য ফিরে আসতে পারিস না দিদি? কুশল হুহু করে কেঁদে ওঠে। আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই তার কানে ভেসে এলো একটা তীব্র চিৎকার। চিৎকারটা আসছে পুকুর থেকে কিছুটা দূরে, কুশলদের নিজেদের ঘরের দিক থেকে। আর এক মুহূর্ত চিন্তা না করে হাতের ব্যাগ ঘাটে ফেলেই দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল কুশল। মা, কি হয়েছে তোমার? এমন চিৎকার করছো কেন? ভেতরে কে আছে? দরজাটা খোলো মা। মা মা, কি হয়েছে তোমার? আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? এত চিৎকার কিসের? আমাকে ছেড়ে দাও, আমার ছেলে এসেছে, আমাকে যেতে দাও, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। তোকে ছেড়ে দেব? তোর ছেলে এসেছে তোকে দেখতে, ছেলের সাথে তো খুব গল্প করবি, আর আমার কি হবে? তুমি ভুল ভাবছো, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও। করিসনি? তুই কিচ্ছু করিসনি? মিথ্যে, সব মিথ্যে, তোরা সবাই মিথ্যেবাদী। আমি কাউকে ছাড়বো না,
কাউকে না। কুশল অনবরত দরজা ধাক্কা দেওয়ার পরেও ভেতর থেকে মা যখন দরজা খুলল না, তখন এক প্রকার বাধ্য হয়ে দরজা ভেঙে কুশল ভেতরে প্রবেশ করে। মা, মা তোমার কি হয়েছে? ঘরে ঘরে কে ছিল? কার সাথে কথা বলছিলে তুমি? আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কিন্তু ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই এসেছিস বাবা, তুই আমাকে বাঁচিয়ে নিলি। কিন্তু কি হয়েছে মা? আমাকে সবকিছু খুলে বলো, তুমি এমন করছো কেন? ওসব কিছু নয় রে, আমি আমি আসলে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছিলাম। এত ভয়ানক স্বপ্ন দেখছিলাম যে আমি আমি কিছুতেই ঘুম থেকে উঠতে পারছিলাম না। তুমি তো আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছিলে মা। ওঠো ওঠো, একটু বসো, আমি তোর জন্য জল নিয়ে আসছি। শরীরটা কেমন লাগছে এখন? শরীর ভালো আছে। তোকে যে কত করে বললাম এখানে আসতে হবে না। তুমি এই অবস্থায় আছো আর আমি আসবো না, সেটা কখনো হয় নাকি? তুমি বসো তো, এবার তোমার সমস্ত সেবার দায়িত্ব আমার। পাশে টেবিল থেকে এক গ্লাস জল কুশল তার মায়ের হাতে দিতেই হঠাৎ তার মনে পড়ল শহর থেকে নিয়ে আসা ব্যাগটা তো পুকুর ঘাটেই রয়ে গেছে। মা, তুমি এখানে বসে জল খাও, হ্যাঁ আমি এখনই আসছি। এত রাতে তুই আবার কোথায় যাচ্ছিস? এইমাত্র তো এলি, একটু বিশ্রাম করবি না? বিশ্রাম তো করবোই মা, তবে ওই পুকুর ঘাটে ব্যাগটা ফেলে এসেছি, ওটাই নিয়ে আসতে যাচ্ছি। পুকুর ঘাটে? তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি? এত রাতে ওখানে তোর যাওয়ার কোনো দরকার নেই। কাল সকাল হলে আমি নিজেই তোর ব্যাগ এনে দেবো। কেন, পুকুর ঘাটে আবার কি হয়েছে? ততক্ষণে তো ব্যাগটা চুরি হয়ে যেতে পারে। কোনো চুরি হবে না, ওই পুকুর পাড়ে এমনিতেও কেউ যায় না। তুই এখন এত রাতে বাইরে বের হবি না, ব্যাস। এমন কেন করছো মা? আমাকে যেতে দাও, ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তোকে যেতে হবে না, আমি নিজেই গিয়ে নিয়ে আসছি। তুমি পাগল হয়েছো মা? আমি গেলে কি এমন ক্ষতি হবে? তুমি এই অসুস্থ শরীর নিয়ে এত রাতে বাইরে যেতে চাইছো কেন? হ্যাঁ, তুই বুঝবি না, তোকে আমার দিব্যি রইলো, আমাকে যেতে দে। মায়ের এমন আকুলতায় কুশল আর কোনো কথা বলার সাহস পেল না। অগত্যা কুশলকে তার মাকে সেই অসুস্থ শরীর নিয়েই পুকুর ঘাটের দিকে পাঠাতে হলো। কিন্তু বেশ দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও কুশলের মা যখন আর ফিরে এলো না, তখন কুশলের মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো। আর ঘরে স্থির থাকতে না পেরে সে অন্ধকারের মধ্যেই ছুটে গেল সেই পুকুর ঘাটের দিকে। মা, ও মা, কি হচ্ছে ওটা? মা, তুমি জলের ভিতর কি করছো? উঠে এসো, উঠে এসো মা। কুশল বারবার চিৎকার করে ডাকলেও শান্তি আর কোনো সাড়া দেওয়ার মতো অবস্থায় ছিল না। তার দম আটকে আসছিল। মায়ের এই অবস্থা দেখে কুশল আর এক মুহূর্ত দেরি না করে লাফিয়ে পড়ল পুকুরের জলে। অনেক কসরত করে সে তার মাকে জল থেকে টেনে ঘাটে ওঠালো। শান্তি তখন প্রায় অচেতন। কুশল তাকে জড়িয়ে ধরে ধরাধরি করে কোনো মতে বাড়িতে নিয়ে গেল। সেই রাতের পর থেকে কুশলের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। প্রতি রাতে যখন চারদিক নিঝুম হয়ে যায়, কুশল চুপি চুপি এসে এই পুকুর ঘাটে বসে। ঘন্টার পর ঘন্টা কারো সাথে যেন গল্প করে। মায়ের চোখ এড়ায়নি বিষয়টা। আজ রাতেও কুশলকে ঘর থেকে বের হতে দেখে শান্তি আড়ালে আড়ালে তার পিছু নিয়ে ঘাটে চলে আসে। জানিস দিদি, ছোটবেলা সেই দিনগুলোর কথা আমার খুব মনে পড়ে। তুই কত গল্প শোনাতিস আমাকে। কুশল, কার সাথে কথা বলছিস তুই এত রাতে? এখানে কে আছে? এই তো মা, দেখছো না, আমার পাশে আমার কাজলা দিদি দাঁড়িয়ে আছে। আমি দিদির সাথেই তো এতক্ষণ গল্প করছিলাম। ও তো রোজ রাতে আমার সাথে দেখা করতে আসে। তুই পাগল হয়েছিস কুশল? এখানে কেউ নেই। তোকে আমি কতবার বারণ করেছি এই ঘাটে আসতে। তুই আর কখনো কোনোদিন এই কাজলের নাম মুখে আনবি না। কাল সকালে তুই শহরে চলে যাবি। এই গ্রামে তোকে আর এক মুহূর্ত আমি রাখবো না। শান্তির কথা শেষ হতে না হতেই চারদিকের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। গাছের পাতাগুলো তীব্র শব্দে দুলতে লাগলো। আর তখনই শান্তির চোখের সামনে ভেসে উঠল কাজলের সেই ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা। কুশল কিছু বুঝে ওঠার আগেই কাজল তীব্র আক্রোশে শান্তিকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। বাঁচা কুশল, আমাকে বাঁচা। ও আমাকে মেরে ফেলবে কুশল।
দিদি দিদি শান্ত হও, দোহাই তোমার, আমার মাকে ছেড়ে দাও, মাকে মেরো না, ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও মাকে। কুশল যখন কাজলকে ছাড়াতে গেল তখন কাজল শান্তির গলা ছেড়ে দিয়ে কুশলের দিকে তাকালো। কাজলের সেই ভয়ঙ্কর চোখের কোণ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে হু হু করে কেঁদে উঠল। তুই ওনাকে মা বলে আটকাচ্ছিস কুশল, কিন্তু তুই কি জানিস এই নারী কতটা পৈশাচিক? তুই তো জানতিস আমি তোর আপন দিদি, কিন্তু তারে কুশল আমি তোর আপন দিদি ছিলাম না। শান্তি দেবী আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি তোকে আমার নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসতাম রে কুশল, তোকে খুব ভালোবাসতাম। দিদি এইসব তুমি কি বলছো? মা মা এসব কি শুনছি আমি? তুমি আমার আপন দিদি নও। রে ভাই, তবে কেউ কোনোদিন বলতে পারবে না যে তোকে আমি সৎ ভাইয়ের চোখে দেখেছি, কিন্তু ও একটা রাক্ষসী। আমার বাবা রেখে যাওয়া সমস্ত সম্পত্তির লোভে এই মহিলা দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছে। তারপর একদিন রাতে আমাকে মারধর করে আমার হাত পা শক্ত করে বেঁধে গলায় মাটির কলসি ঝুলিয়ে এই পুকুরের গভীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পানির নিচে দম আটকে আমি যখন ছটফট করছিলাম, ও তখন ঘাটে দাঁড়িয়ে হাসছিল। কেউ কোনো প্রমাণ পায়নি, তাই এই দুনিয়ায় ওর কোনো বিচার হয়নি রে কুশল, কোনো বিচার হয়নি। না না, এসব আমি কিছু করিনি, বিশ্বাস কর কুশল। আবারও মিথ্যা, আবারও। আর কত মিথ্যে বলবি তুই? নিজের ছেলের কথা একটু চিন্তা কর, একটু অনুশোচনা হচ্ছে না? আমাকে ক্ষমা করো, আমার ছেলেকে ছেড়ে দাও। আমি ভুল করেছি, পাপ করেছি। ভেবেছিলাম সব সম্পত্তির মালিক হবে আমার ছেলে। আমি অনুশোচনা করছি। এই এতটা বছর ধরে এই এক অনুশোচনা আমাকে তিলে তিলে মেরে ফেলছে। কাজলের মুখে নির্মম সত্য শুনে কুশলের পায়ের তলার মাটি যেন সরে গেল, তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। ঠিক তখনই কাজল কুশলের দিকে তাকিয়ে শান্ত গলায় বিদায় নিতে চাইলো। শুধু তোর মুখের দিকে তাকিয়ে তোর এই ভালোবাসার খাতিরে আজ আমি ওকে জ্যান্ত ছেড়ে দিলাম কুশল। আজই ওর পাপের মুক্তি ঘটত। আমার অতৃপ্ত আত্মা আজ তোর ছোঁয়াতে শান্ত হয়েছে রে ভাই। এবার আমাকে যেতে হবে, আমাকে মুক্তি দে। না দিদি, আমি আর তোমাকে যেতে দেবো না। এত বছর তুমি এই জলের নিচে একা একা কত কষ্ট পেয়েছো, আমি তোমাকে আর এই অন্ধকারে ফেলে রেখে যাবো না দিদি। তুমি যেও না প্লিজ দিদি, যেও না তুমি। তা তো হয় না রে ভাই, এই দুনিয়ায় আমার সময় অনেক আগেই ফুরিয়ে গেছে। তুই ভালো থাকিস কুশল, তাতেই আমার শান্তি। কিন্তু তোমার সাথে হওয়া এই অন্যায়ের বিচার হবে না দিদি। ওই পিশাচি মা নামের কলঙ্কটা তোমাকে এভাবে খুন করে পার পেয়ে যাবে। কেউ বিচার না করুক দিদি, আমি করব। শাস্তি আমি দেবই দিদি, ওর পাপের শাস্তি আমি দিয়েই ছাড়বো। না রে কুশল, তুই ওসব কিছু করবি না। যে নিজেই নিজের বিবেকের কাছে মরে গেছে, প্রতিটা মুহূর্ত যাকে অনুশোচনা কুরে কুরে খাবে, তার জন্য আর নতুন কোনো শাস্তির প্রয়োজন নেই। ভালো থাকিস রে ভাই আমার, ভালো থাকিস। কথাগুলো বলেই কাজলের আত্মাটি ধীরে ধীরে পুকুরের জলের ওপর মিলিয়ে গেল। কুশল আর হাত বাড়িয়েও তাকে ধরে রাখতে পারল না। বাতাসে শুধু রয়ে গেল তার কান্নার শেষ প্রতিধ্বনি। কুশল, আমাকে ক্ষমা করে দে বাবা। আমি লোভের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি পাপ করেছি বাবা, আমাকে এভাবে ছেড়ে চলে যাস না। আমি তোর মা রে কুশল, তোর মা। মা, তুমি আমার মা নাও। যে মা একটা নিষ্পাপ মেয়ের গলায় কলসি বেঁধে জলে ডুবিয়ে মারতে পারে, সে আর যাই হোক আমার মা হতে পারে না। কাজলা দিদিকে মেরে ফেলে তুমি শুধু ওকেই মারোনি মা, আমাকেও জ্যান্ত মেরে ফেলেছ। আমার ভেতরের ছেলেটাকেও তুমি খুন করেছো। আমাকে ক্ষমা কর বাপ, আমি তো তোর জন্যই সব করেছি। দিদি, তোমাকে ক্ষমা করলেও আমি পারলাম না। তোমার কারণে আমার শৈশব নষ্ট হয়েছে। প্রতিটা দিন কি কষ্টই না পেয়েছি আমি। সেই ছোটবেলার এই গ্রাম এত স্মৃতি ছেড়ে শহরের চার দেওয়ালের মধ্যে বড় হয়েছে। এত কিছুর ক্ষমা হয় না মা।
তুমি আর জীবনে কোনোদিন আমার মুখ দেখাবে না, কোনোদিন না। শান্তিকে ওই অসুস্থ এবং অনুতপ্ত অবস্থায় ঘরের মেঝেতে ফেলে রেখেই কুশল শহরের উদ্দেশ্যে পা বাড়ালো। এই গ্রামে সে আর কোনোদিন ফিরে আসবে না। যাওয়ার সময় কুশলের পা দুটো স্বয়ংক্রিয়ভাবেই তাকে যেন শেষবারের মতো সেই পুকুর ঘাটে টেনে নিয়ে গেল। ঘাটের ওপর দাঁড়িয়ে সে পুকুরের জলের দিকে তাকালো, যেখানে আজ আর কোনো ভয় নেই, আছে শুধু এক চিরন্তন শান্ত নীরবতা। ভালো থেকো দিদি, ভালো থেকো কাজলা দিদি, ভালো থেকো, ভালো থেকো কাজলা দিদির ঘাট। তোমার ভাই তোমাকে আজীবন মনে রাখবে, আজীবন মনে রাখবে।